শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান এজি। আজকে আমরা মূলত সংসদ অধিবেশনে যেসব বিষয় নিয়ে আলাপ হয়েছে সেসব প্রসঙ্গে আলাপ করতে চাই, আর সেসব প্রসঙ্গে আলাপে আজকে আমাদের বিষয় সংসদ চর্চা। আর এই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ সাহান এবং সেই সঙ্গে রয়েছেন সিপিবি সাবেক সাধারণ সম্পাদক রুহির হোসেন প্রিন্স। দুজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে, আজকের আয়োজনে। প্রিন্স ভাই, আলাপটা শুরু করতে চাই আপনাকে দিয়ে। খানিক আগে আমরা শুনলাম সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। মানে তার যুক্তিটা হচ্ছে 1973 সালের 7ই এপ্রিলের পর আদেশ জারি করার যে সক্ষমতা সেটি আর রাষ্ট্রপতির নেই, সুতরাং এই অধ্যাদেশ অবৈধ। প্রিন্স ভাই, আপনার মন্তব্যটি শুনবো। না, আপনাকে ধন্যবাদ, শান ভাইকে ধন্যবাদ, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। দেখেন, বিশেষ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা এটা সবাই ইতিমধ্যে সচেতনরা জানে আমরা সনদে স্বাক্ষর করিনি, এবং এই যে আদেশটা, এই আদেশের ব্যাপারে আমরা এবং গণভোটের ব্যাপারে প্রথম বলেছিলাম দুইটা সব শব্দ, যেটা একটা অপ্রয়োজনীয়, আর 2 নম্বর রাষ্ট্রপতির এই ধরনের আদেশ দেওয়ার অধিকার নাই বলে আমরা জানি। এই ব্যাপারে আইনবিদদের সাথে কথা বলা দরকার, আমরা এটাই বলেছিলাম। এখন আমি একটু এর পেছনের কথাটা বলে আসি, কিন্তু এইটা বলা মানে এইটা না যে আমরা যেভাবেই হোক না কেন যে রাজনৈতিক দলগুলো একসাথে বসেছিলাম, তারাই সব না, বাংলাদেশে আরও রাজনৈতিক দলগুলো আছে, জনগণ আছে, কিন্তু তারা যে প্রশ্নগুলোতে শতভাগ একমত হয়েছি সেইগুলো বাস্তবায়নের জন্য কিন্তু সবাই, আমি বলবো বাধ্য শব্দটাকে আমি মিস ইন্টারপ্রেট না করার অর্থে বলছি যে আমি তাই মনে করি। হ্যাঁ, নিশ্চয়ই জনগণ যদি কোনো পয়েন্টে দ্বিমত করে তাহলে তো আর করবো না, কিন্তু ওই দলগুলোর ওটা দায়িত্ব পড়ে। এবার আসি, তাহলে ওইটা বোঝার পরেও কিন্তু আমরা বলেছিলাম গণভোট প্রশ্ন, এবং এইটা তার মানে গণভোটকে আমরা কিন্তু নাকচ করিনি। আমরা বলেছি গণভোটটা কখন করব, সংবিধানে নিয়ে আসি, সংসদ নিয়ে আসুক, তারপরে সংবিধান সংশোধনের জরুরি কোনো পয়েন্ট যদি থাকে যেটা সংবিধান পারমিট করার পরেও আমার যাওয়া দরকার গণভোটে, তখন যাব সংসদ নির্বাচনের পরে। কিন্তু ওই সময় যে গণভোটটা যেভাবে করা হয়েছে আমরা তার পক্ষেও ছিলাম না। আর আদেশের ব্যাপারে আমরা তখন অনেক আইনবিদদের সাথে কথা বলেছি, আইনবিদরা কিন্তু যারা আমাদের চিনি সবাই বলেছেন ভাই কোর্টে যে কেউ দাখিল করলে বলবে যে রাষ্ট্রপতির এই ধরনের আদেশ দেওয়ার কোনো অধিকার নেই, যেটা আইনমন্ত্রীর কথায় শুনলাম। কিন্তু আইনমন্ত্রী বা ওনারা যে শব্দগুলো বলেছেন এটা ওনাদের বিষয়, কোন যুক্তিতে বলেছেন ওনারা জানেন, কিন্তু আমরা জেনারেলি এটা মনে করি। কিন্তু আমি মনে করি আরেকটা কথা একটু বলে এইটুকুই থামি, যে আমি ব্যক্তিগত হয়ে মনে করি যে এইটাকে নিয়ে আমরা যে আসল যে লক্ষ্য, সংবিধানের কতকগুলো জায়গায় যে অসম্পূর্ণতা আছে এটা দূর করা দরকার, এ নিয়ে কোনো দ্বিমত নেই। যেমন আমরা কমিউনিস্ট পার্টি কিন্তু 72 সালেই ওই সময় থেকে অনেকগুলো পয়েন্ট বলেছিলাম যে এখনও আমরা বাস্তবায়ন করতে পারি না। এটা জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন আমরা 70 অনুচ্ছেদ আমরা তো পুরোপুরি বাতিল চাই, বামপন্থীরাও, কিন্তু এইবার পুরোটা আলোচনা ঐক্যমত্য হয়নি, তাই যতটুকু কিছু করতে হবে। নারী আসন আমরা তো পুরোপুরি সরাসরি নির্বাচন চাই, আমি বলছি যে এই জায়গাগুলোতে আমরা সনদ বাস্তবায়ন মানে নামে শতভাগ একমতের জায়গায়, ওই জায়গায় কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা যদি কেউ জোরাজুরি করে সংবিধান সংস্কার পরিষদ বা অন্য জায়গাগুলো আনি তাহলে আসল উদ্দেশ্য ব্যাহত হবে, এবং যারা প্রকারান্তরে এই সংবিধান ছুঁড়ে ফেলানোর কাজটা করতে চায় তারাই কিন্তু একটা সুযোগ পেয়ে যাবে, সেই সুযোগ দেওয়া উচিত হবে। ডক্টর আসিফ খান, এই সুযোগ আসতে পারে কিনা সেটার উত্তরও জানবো আপনার কাছে, এবং সেই সঙ্গে মানে আইনমন্ত্রীর বক্তব্যটিও আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই যে তিনি আজকে যেটি বলেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অধ্যাদেশ কোনো রায় নয়, এই অধ্যাদেশ মানে ফ্রড আন্ডার কনস্টিটিউশন, মানে একটু কঠিন শব্দই কি প্রয়োগ হয়ে যাচ্ছে কিনা সংসদে। আইনমন্ত্রী কি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন না? এই প্রশ্নটাই তো আসে। আইনমন্ত্রী তো তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, তা আইনমন্ত্রী তখন কি এরকম কোনো কথাবার্তা বলেছিলেন? কেন বলেন, এখন কেন বলছেন? মানে সেই প্রশ্নটা তো আইনমন্ত্রীর কাছে আসবে। এখন যদি হচ্ছে গিয়ে কোনো বক্তার বক্তব্য সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, তাহলে তার পরবর্তী বা আগের বক্তব্য কোনোটা কি আসলে গুরুত্ব দিয়ে শোনা সম্ভব কিনা সেই প্রশ্নটা কিন্তু চলে আসে। আইনমন্ত্রী তো আজকে হঠাৎ করে আসেননি, রাইট? তিনি তো হচ্ছে গিয়ে তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন। দেখুন, এই যে আমরা যে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারের যেটা, যে আপনি যদি অর্ডারটার দিকে তাকান তাহলে রাষ্ট্রপতির এই ক্ষমতার সোর্সটা সেখানে বলা হয়েছিল যে গণ অভ্যুত্থান থেকে এসেছে। এখন এইটার আপনি লিগাল ইস্যু নিয়ে আপনি অফকোর্স কোয়েশ্চেন তুলতে পারেন, এই প্রশ্ন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, এটা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, এইটা নিয়ে ইস্যু হতে পারে। কিন্তু একই সাথে যেই জিনিসটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ, যে অ্যাট দ্য সেম টাইম এইটা একটা পলিটিক্যাল ডিসিশন, রেফারেন্ডাম করাটা। এখন জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা যদি আপনি এখন বলেন
এটা পাশ হয়েছে নভেম্বরের 13 তারিখ, 14, 15, 16, 17 ডিসেম্বর গেছে। বিএনপি কি তখন বলেছিল যে এইটা একটা ফ্রড হয়েছে, আমরা এটা মানি না, এটার আন্ডারে যে রেফারেন্ডামটা যেটা হয়েছে সেটাকে আমরা মানি না? প্রিন্স ভাই যেটা বললেন ওনারা বলতে পারেন, কারণ ওনাদের পার্টির পজিশন সেটা ছিল, পরিষ্কার করলেন, সেটা ঠিক আছে। বিএনপি বলেছিল, বিএনপির কি সেই পজিশনটা ছিল? সো যদি সেটা না থাকে, এবং আমার যতটুকু মনে পড়ে যে বিএনপির থেকে তো এক পর্যায়ে রেফারেন্ডামে হ্যাঁর পক্ষে ভোট চাওয়া হয়েছে, এবং রেফারেন্ডামে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার মানেটা কি? রেফারেন্ডামে হ্যাঁর পক্ষে ভোট চাওয়ার মানে তো শুধুমাত্র সেই 4টা পোস্টের হ্যাঁ ইস্যু না, সেখানে তো খুব স্পষ্টভাবে বলা ছিল যে পরবর্তী যে সংসদ তার একটা ডুয়াল রোল থাকবে। তা আপনি তো এইটা জেনেই বলেছেন, আপনি মানুষজনকে বলেছেন যে হ্যাঁতে ভোট দেন, তো মানুষজন আপনার কথা শুনেছেন। এখন আপনি এসে বলছেন যে না না, আমি তো আসলে সেইটা বলি নাই, তাহলে ব্যাপারটা তো আসলে খুব সুখকর শোনায় না। এইটা একটা পলিটিক্যাল, যেটা আমি বলছি, যেটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, যে আপনাকে এই প্রশ্নটার অ্যাড্রেস করতে হবে। আমার এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে বিএনপিকে এই প্রশ্নটার অ্যাড্রেস করতে হবে। কারণ এখন আমরা যে জায়গায় আছি, যে আপনি যদি নর্মালি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে, এখন ধরেন উচ্চকক্ষ, এটা তো বিএনপিরও দাবি, না হয় বিএনপি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করবে না, কিন্তু হচ্ছে কি বিএনপি তো কোনো একটার সাথে করবে। তারপরে হচ্ছে কি আপনার যে বিচার বিভাগের যেই হাইকোর্টের যে বিভিন্ন জায়গায় বেঞ্চ বসানোর কথা, সেটাও তো হচ্ছে গিয়ে বিএনপি তো সেই প্রস্তাবের সাথে একমত, সেখানে তো হচ্ছে গিয়ে বিএনপি দ্বিমত করেনি। প্রধানমন্ত্রীর টার্ম লিমিটের ব্যাপার, এগুলোতে তো বিএনপি একমত। এই যে আমরা অতীতে দেখেছি যে আমরা কনস্টিটিউশন যখন এর আগে অ্যামেন্ডমেন্ট করেছি, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন যেটা আছে সেটার সাথে ভায়োলেট করার কারণে কোর্টে সেগুলোকে বাতিল করা হয়েছে, অ্যামেন্ডমেন্টগুলোকে বাতিল করা হয়েছে। সো এখন আপনি যদি আবারও সেই নর্মাল প্রসেসে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা করেন, যেখানে আপনি উচ্চ কক্ষ নিয়ে আসলেন, যেহেতু বিএনপি কথা দিয়েছে, আমি জানি না এখন বিএনপি আবার নতুন করে অন্য কোনো বক্তব্য আসবে কিনা, আমি ধরে নিচ্ছি আসবে না, কারণ বিএনপি তো জুলাই চার্টারে তারা যতটুকু এগ্রিমেন্টে আছেন সেটুকু তো তারা মানবেন বলে, সেটা তারা আজকেও বলেছেন। সো সেই জায়গাগুলোতে যে স্ট্রাকচারাল চেঞ্জের সাথে এটা যে আবারও এরকম কোনো একটা চ্যালেঞ্জের মুখে পড়বে না, এই পুরো জিনিসটা যে আবারও ভালনারেবল হয়ে যাবে না, সেটার কি কোনো নিশ্চয়তা আমাদের কাছে আছে কিনা? প্রিন্স ভাইয়ের কাছে সংক্ষেপে একটু শুনে বিরতিতে যাব, এই বিষয়টা পরে বিস্তারিত শুনবো। না, আমি মনে করি, দেখেন, একটু এই কথাটা না বললে ঠিক হবে না। আজকে এই আলোচনাটাই আমি ব্যক্তিগতভাবে প্রয়োজনে মনে করি অন্য কারণে বলি। এটা নিয়ে আলোচনা হইতে পারে সংসদে, আমার আপত্তি নেই, কিন্তু দেশে আপনি আজকে টেলিভিশন সব জায়গায় খোঁজেন, টিকা সংকট, জ্বালানি সংকট, আমার জ্বালানি ডিজেলের সমস্যা হলে কৃষিতে কি হবে, আগামী দিনে কি হবে, এটা নিয়ে কোনো তাপ উত্তাপ আছে? সুতরাং এটা মানুষের মাথার উপর দিয়ে যাচ্ছে। সুতরাং আমি মনে করি তারা আজকে 2 ঘন্টা সময় দিছিল, সুতরাং এটা অফ করেই এখন আসল জায়গায় যাওয়া উচিত। ওই যে যেটা বললাম, শতভাগ যেগুলো একমত হয়েছে সেটা কিভাবে করবে, আর এখন যে ইমিডিয়েট সমস্যাগুলো আছে সেটা সমাধানের দিকে। প্রিন্স ভাই, ওই প্রশ্নটা কিন্তু থেকেই যায় যে তখন কিন্তু আইনমন্ত্রী কোনো কথা বলেননি, যিনি ছিলেন এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। এটা শুনবো, এই মন্তব্যটা শুনবো আপনার কাছে। একটা বিরতি নিয়ে ফিরে আসি প্রিন্স ভাই। দর্শক, একটা বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশ। বিরতির পর আবারও ফিরে এলাম, সংসদ কোর্চা নিয়ে আলাপ হচ্ছে। প্রিন্স ভাই, বিরতির আগে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আগে কেন অবস্থান ব্যাখ্যা করেনি বিএনপি, এখন ক্ষমতা যাওয়ার পর কেন? সেই সঙ্গে মন্তব্যটি নিশ্চয়ই শুনেছেন যে সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে রাষ্ট্রপতিকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, তখন আদেশ জারি করতে পারেন, কিন্তু রাষ্ট্রপতি বলেছিলেন আমি তো পারি না, আমাকে পারাচ্ছে। তো তারপর প্রসঙ্গ চলে আসে, তিনি বলেছেন যে রাজবংশীকে আসলে সোনার ডিম পালানোর মতো, সেটি এখন অবৈধ ডিম, এই অবৈধ ডিম নিয়ে আমরা এখন কি করব? প্রিন্স ভাই, না, এটা তো আমরা শুনলাম। আমি দেখেন, বামপন্থীদের পক্ষ থেকে আমরা হয়তো এইটা কংক্রিট না বললে জেনারেলি যেটা বলছি তার সাথে মেলে, সেটা হচ্ছে কি, শুধুমাত্র ক্ষমতাশ্রয়ী রাজনৈতিক দল যারা, আমি শুধুমাত্র বললাম রাজনৈতিক দল মানে ক্ষমতায় তো যাবে, আমরাও যেতে চাই, কিন্তু একটা নৈতিক অবস্থান থেকে, নীতিগত অবস্থান থেকে। কিন্তু আমরা দেখি এই শুধুমাত্র ক্ষমতাশ্রয়ী এবং প্রধানত আমাদের ভাষায় যে বড় লোকের স্বার্থ রক্ষাকারী যে রাজনৈতিক দল, তারা কিন্তু যেনতেন প্রকারে যে কোনো কৌশলে ক্ষমতাটাকেই প্রধান ভাবে, যার জন্যে এই ধরনের নৈতিক অবস্থান নিতে পারে না। সুতরাং আজকে যে কথা বলছে তার মানে তো আপনি 2-3টা জিনিস ক্লিয়ার। বিএনপির পক্ষে না, মানে গণভোটের বিষয়ে আরও পরিষ্কার করা বলা ছিল, কারণ ওই যুক্তি তো আমাদেরও, কারণ যেভাবে 4টা ভোটে গণভোট হয়েছে পৃথিবীর ইতিহাসে হয় না। হ্যাঁ না তো এটা কাভার করে না, যেভাবে ব্যালট ছাপা হয়েছে এটাকে কাভারই করে না। কিন্তু তারা স্পষ্ট করে বললে কি ক্ষতি ছিল, জোর করে বলতো যে আমি যেটা মনে করেছি ঐক্যমত্যর বিষয়ে সেটা বাস্তবায়ন করব এবং আমার এই বাস্তবায়ন করব। সুতরাং এইটা আমি দেখি এই দেউলেত্ব। এবং সর্বশেষে এই যে যেটা এখন বলল রাষ্ট্রপতির পয়েন্টটা, আপনি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ডিফ্যাক্টো সংসদে বিএনপির পক্ষ এই কথাটা বলছেন, তার কথা শুনলাম। সেক্ষেত্রে
আমাদের অধ্যাপক সাহেব যেটা বলছেন কারেক্টলি বলছেন, যে কারণ আইনমন্ত্রী তো আপনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, তা আপনি তখন কি করছেন? আপনি তো কথা আমি বললাম যে আমরা কিন্তু, আমি ওই ভিত্তিটা রেখে বলছি, বিএনপি যেটা এখনো বলছে তো ওইটা বলেই বলতো যে আমি অবশ্যই ঐক্যমত্যের জায়গা আমি বাস্তবায়ন করবো, এবং যতটুক হয়েছে এইটাও আমি পার্লামেন্টে যে দরকার হলে আলাপ আলোচনা করবো। এই যে বক্তব্য, তাহলে কিন্তু আজকে এই যে রাজনীতি সম্পর্কে, রাজনৈতিক দল সম্পর্কে মানুষের মধ্যে দেখেন এই আলোচনার পরেই নানা ধরনের প্রতিক্রিয়াটা দাঁড়াবে, সেটা কিন্তু এই ধরনের দলগুলো সম্পর্কে কোনো পজিটিভ প্রতিক্রিয়া হবে না, যেটা আমাদের কাছে মোটেই কাঙ্ক্ষিত না। জি, আমি আসবো প্রিন্স ভাই, আপনার কাছে আরো প্রশ্ন রয়েছে। ডক্টর আসিফ সাহান, যে প্রশ্নটি করতে চাই, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, আইনমন্ত্রীর বক্তব্য, তাদের বক্তব্যে একটি বিষয় এসেছে যে অধ্যাদেশের মাধ্যমে রাষ্ট্রপতি সার্বভৌম ক্ষমতাকে খর্ব করেছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী এটিও বলেছেন যে সংবিধানের বাইরে গিয়ে, আদেশের মাধ্যমে, হ্যাঁ আদেশের মাধ্যমে, তারপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার ফর্ম পাঠিয়ে সিইসি শপথ এবং সাংবিধানিক লঙ্ঘন করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। তাহলে সিইসি রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির অবস্থান কি হতে পারে? দেখুন, মানে ওই সেই প্রশ্নটা তো আবারও চলে আসে। এই ঘটনা যে ঘটবে এটা তো আপনি 12 তারিখ, সরি কবে হলো জানি শপথ গ্রহণ হলো, বোধহয় 17, এটা তো আপনি 17 তারিখ জানছেন তা তো না। তার আগে থেকে অর্ডারে তো খুব স্পষ্টভাবে লেখা আছে, অর্ডারে তো আলাদা একটা তফসিল করে যে আপনার যে শপথটা যে পড়ানো হবে সেই শপথটা তো অ্যাটাচড ছিল। এটা তো নতুন করে হঠাৎ করে হাত পা গজায়নি, বা এটা তো হঠাৎ করে চলে আসেনি, সেটা তো সেখানে ছিল। তা আপনি যে এগেইন আপনি এটা 13 তারিখ দেখেছেন, পরবর্তী সবসময় হচ্ছে গিয়ে আপনি এটাকে দেখেছেন, এবং দেখার পরে আপনি এখন বলছেন। তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ কথা আমি ধরে নিচ্ছি যে আপনি যেটা বলছেন, বা মানে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন, এখন প্রশ্নটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসুন, যে আপনি বলছেন আপনি জুলাই চার্টারের অনেকগুলো ব্যাপারে আপনি একমত, আপনি বলছেন যে রেফারেন্ডামের যে রায় সেটাকে হচ্ছে কি আপনি সম্মান দেখাতে চান, তাহলে আপনি কোন প্রক্রিয়ায় করবেন? আপনি যদি কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি যেটা কনস্টিটিউশন, এইটার সাথে যদি আপনি, প্রথম কথা এটারও কিন্তু আমরা সঠিক উত্তর পাচ্ছি না। ওনারা কিন্তু এখনো কিন্তু ওনারা বলেননি যে রিফর্ম অ্যাসেম্বলি ওনারা পুরোপুরি বাতিল করে দিচ্ছেন বা দিচ্ছেন না, এটা বলেন। সঠিক আপনি বলেন যে আপনি কি সেটা করবেন কি করবেন না, এবং দ্বিতীয়ত যদি আপনি না করেন তাহলে এই যে এক্সিস্টিং আপনি এটাকে যেভাবে অ্যামেন্ডমেন্ট করে যেভাবে নিয়ে আসবেন, সেটা যে ভালনারেবিলিটির মধ্যে যে পড়ার সম্ভাবনা আছে সেটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন, সেই জিনিসটাকে আপনি এখনো বলছেন না। এই যে আজকে সংবিধান একটা বিশেষ কমিটি করেছে, এগেইন আমি যেটা বুঝতে পারছি না যে এই কমিটিটা আমাদের যে কনসেনসাস কমিশন যেটা ছিল সেটার সাথে এটার পার্থক্যটা কোথায় থাকছে, মানে এক্স্যাক্টলি এটার কি মানে মোডাস অপারেন্ডিতে পার্থক্য কোথায় থাকছে, এটার যে আপনি যদি কাজের টিওআর টার্মস অফ রেফারেন্স বলেন, কোথায় পার্থক্য থাকছে, কোন জায়গাটায় হচ্ছে গিয়ে ওনারা নতুনভাবে এটা করবেন, এবং একই সাথে এই কমিটির যে রেকমেন্ডেশন আসবে সেটা কতখানি বাধ্যতামূলক হবে হচ্ছে গিয়ে দলের প্রতি, বা কমিটিরও কি আবারও তো সেই নোট অফ ডিসেন্টের কোশ্চেন চলে আসে যে কমিটির ক্ষেত্রে কি আপনি মেজরিটি ডিসিশনে হবে, কিভাবে পুরো জিনিসটা কাজ করবে, এটার ইউটিলিটিটা কি, সেটা হচ্ছে কমিশনের আরেকটা ফর্ম মনে হচ্ছে। আসিফ স্যার এই বিষয়ে আসবে, একটু মন্তব্য জেনে নেই। রিউনেশন প্রিন্স ভাই, মানে সিইসি এবং রাষ্ট্রপতির বিষয়ে যে বক্তব্য আসছে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে হঠাৎ করে এই বক্তব্য? আমি বিশেষ করে ধরেন রাষ্ট্রপতির বিষয়টা, এটা অটোমেটিক্যালি আদেশটা বাতিল হয়ে যাবে, কিন্তু সিইসির বিষয়টা গুরুত্বপূর্ণ। শপথ ভঙ্গ করেছে, ওই সময় সংবিধান লঙ্ঘন করেছে। আমরাও জিনিসটাকে খুবই একটু কি বলবো যে আশ্চর্যই হলাম যে উনি কিসের ভিত্তিতে এই দুইজনকে শপথ পড়ানোর কথা বলছেন। তারপরে বিএনপি, যেটা উনি কারেক্টলি বলছেন, বিএনপি তো 17 তারিখে জানার কথা না, তারা তো আগে থেকে জানে, কিন্তু তারপরেও ওইখানে তিনি এসে বহল তবিয়তে শপথ পড়িয়ে গেলেন, আপনি পুরোটা হতে দিলেন, আজকে বলছেন কারেক্ট, ওই পয়েন্টটা কারেক্ট, ওনার বক্তব্যটা যেটা বিএনপি বলছে সেটা আমরাও মনে করি, কারণ সংবিধানে তো এটা নাই, তিনি করে কিভাবে, কিন্তু সেই আলোচনা কেন নিজেরা আগে মিনিমাইজ করলো না? কারণ এটাও আজকে তো বলতে দ্বিধা নেই, আমরা তো খবর তো বাংলাদেশে কোনো গোপন থাকে না, এই যে সিইসি যিনি, তাকে তো এই দুই দলেরই, মানে স্বাধীনতা বিরোধী জামাত ইসলাম আর বিএনপি দুইজনের পক্ষ থেকেই এই নামটাই গিয়েছিল বলে আমরা খবর রাখি, ওই সময় জানি, কিন্তু তাহলে এটা কেন করলো আমরা জানি না। কিন্তু আমি এই কথাটাকে বলছি যে আমরা যেন নতুন কোনো সংকট তৈরি না করি। মানে কি দেখেন, আমরা কিন্তু বলেছি আমাদের প্রশ্নটা করি, ডক্টর আসিফ সাহেব যেটা বলছিলেন যে আবার ঐকমত্য কমিশনের ফর্মে, হ্যাঁ সেই পয়েন্টটা আমি বলে দিচ্ছি। আমি বলছি যে গণতন্ত্রের পথে হাঁটা শুরু করছে যেন না হয়। আর এই ব্যাপারে ভাই আমার পরিষ্কার বক্তব্য, এবং ওনার ওই অবজারভেশনকে আমি কারেক্ট পজিটিভ হিসাবে দেখছি, যে আমরা দীর্ঘদিন যে আলোচনা করলাম সংবিধান সংস্কারটাকেও যদি ধরি, ডাউস বই, তারপরে দীর্ঘ 8 মাসের উপরে আলোচনা, এরপরে এই আলোচনা মানুষ খুব ভালোভাবে নেবে না। বরঞ্চ উচিত, আমি আবারও রিপিট করছি, আমাদের পজিশনটা যে ব্যাপারে শতভাগ একমত, প্রথমত সেই ব্যাপারে পার্লামেন্ট অনেক সময় আছে না যে একটা বিল
শব্দ চয়নে যে যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতি শুরু করা উচিত। আরেকটা জিনিস আমরা না চাইলেও আমি জানি যেটা ঘটবে, কিন্তু সেটা নিয়ে হয়তো আমরা পলিটিক্যালি মোকাবেলার অন্য জিনিস, ধরেন বিএনপি তার 31 দফা বা তার নির্বাচনী ইশতেহার আর অনেকগুলো পয়েন্ট বলেছে, তারা যখন করতে যাবে তা সেইটা নিয়ে ধরুন আমরা এই যে দ্বিকক্ষ আমরা বাংলাদেশের প্রয়োজন মনে করছি না, আমরা কোনোভাবেই সংবিধানের 4 মূলনীতির সংশোধনীতে একেবারেই ঘোরতর বিরোধিতা করবো, সেটা আমরা পলিটিক্যালি দেখব। কিন্তু সেইভাবেই ওনারা বিশেষ করে যেভাবে শতভাগ ঐক্যমত্য হয়েছে তার যদি অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম না থাকে সেই দিকে যাওয়ার কাজটা করা ভালো, অন্য কোনো কারোর কালক্ষেপণ করা উচিত একটা প্রশ্ন তো ডক্টর আসিফ খান তুলেছিনি, যেই রিকমেন্ডেশনগুলো আসবে সেগুলো মানার ব্যাপারে বাধ্যবাধকতা আদৌ থাকবে কিনা? না, আমি বলছি এইটা তো ধরে নেন, আবার বোঝার জন্য বলি, এটা যেহেতু ওই যে আমরা যে ঐক্যমত্যের আলোচনা করলাম তারাই তো সব না, দল হিসাবে সব দল আসে নাই, তারপর সব দল আসলে হয় না, জনগণের উপর নির্ভর করতে হবে, জনগণের প্রতিনিধি পার্লামেন্ট, তা পার্লামেন্টও যেটা করবে, আমি তো এই কথা বলছি যে অনেকগুলো পয়েন্ট থাকবে, পার্লামেন্ট হয়তো করবে, তারপরে যখন রাষ্ট্রপতির কাছে যাবে যদি মনে হয় যে এই ব্যাপারে আমরা জনগণের সম্মতি, তখন প্রয়োজন একটা গণভোট করতে হবে, গণভোট সংবিধান এন্ডোর্স করে করুক, আমরা তাতে কিন্তু দ্বিমত করব না, কারণ সেই জায়গায় জনগণের অংশগ্রহণ এবং সম্মতির ভিত্তিতেই অনেকগুলো কাজ করা আসিফ খান এখানে মন্তব্য করতে চান কি? তাহলে এখানে হচ্ছে প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে এই যে গণভোট, এখানে তো একটা সার্টেন রায় তো হচ্ছে জনগণ দিয়েছে। সো আপনি যখন এখন সংবিধান কমিটি করছেন, আপনি কি আশা করছেন যে এই কমিটি যে রায় আছে তার সেটা আবার গণভোট করবেন? না, তার চেয়েও বড় কথা যে এই কমিটি কি সেই রায়ের এগেইনস্টে যাবে কিনা, এমন কিছু করবে কিনা। কারণ দেখুন, মানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমরা এই আলাপ আলোচনা এইগুলোকে আমি ব্যক্তিগতভাবে মানে এই মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ মনে করি, এবং আমার কাছে মনে হয় আমরা যে এই যে বিভিন্ন ধরনের সংকটগুলো এখন দেখছি টিকার এইটার প্রেক্ষিতে আলোচনাগুলো গুরুত্বপূর্ণ। আমি কেন একটু ব্যাখ্যা করি, আপনি যদি দেখেন যে আমরা বেশ কিছু অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, তার মধ্যে হিউম্যান রাইটস কমিশনের ছিল, পুলিশ কমিশনের ছিল, অ্যান্টি করাপশন কমিশনের ছিল। এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে সার্বভৌমভাবে কাজ করাটা খুবই দরকার, কারণ ভবিষ্যতে আবারও যে টিকার ক্ষেত্রে দুর্নীতি হবে না, আবারও যে এরকম শিশু হত্যার মানে শিশুদের মারা যাওয়ার মতো এরকম ঘটনাগুলো ঘটবে না, রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিবে। এই ব্যর্থতাগুলোকে আপনার ঠিকমতো এগুলোকে আইডেন্টিফাই করা, সেটার জন্য আপনার এই স্বাধীন কমিশনগুলো দরকার। আজকে যদি আমরা এই কমিশনগুলোকে সাংবিধানিক ক্ষমতা থাকবে, সাংবিধানিক স্ট্যাটাস থাকবে কিনা, এগুলোর নিয়োগটা আপনার হচ্ছে গিয়ে নিয়মতান্ত্রিকভাবে হবে কিনা, এগুলোতে নন পার্টিজান লোকগুলোকে বসাবো কিনা, এইটা যদি আমরা আজকে ডিসিশন নিতে না পারি, তাহলে আজকে থেকে 1 বছর বা 2 বছর পরে আবারও আমরা করাপশনের দিকে যাব, আবারও হচ্ছে গিয়ে আমরা এসের দিকে যাব। সো এই প্রশ্নগুলোকে এই মুহূর্তে সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে আবারও মনে করিয়ে দিতে চাই যে এসেনশিয়ালি আপনি যদি রেফারেন্ডামের রায় দেখেন, তো তাহলে সেইখানে কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান এবং একই সাথে কিছু ব্যাপারে যে রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমত্য, সেটার অলরেডি রিফ্লেকশন আমরা দেখেছি। আনফর্চুনেটলি যেই আমরা হিউম্যান রাইটস কমিশন যে অধ্যাদেশটা যেটা বাস্তবায়িত হচ্ছে, আজকে আমরা পেপারে সংবাদপত্রে দেখছি বিএনপি সেটার সাথে এগ্রি করছে না। সো এইটা তো খুব ডেঞ্জারাস একটা সাইন। সো সেই মানবাধিকার কমিশন যদি সেই স্বাধীনতা না পায়, তাহলে এই স্বাধীন কমিশনগুলো যদি কাজ করতে না পারে, সেটা তো ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স যদি না হয়, সেটা তো ডেমোক্রেসির জন্যই ভয়াবহ লেভেলে ক্ষতিকর একটা জায়গায় চলে যাচ্ছে। সেগুলোকে অ্যাড্রেস আমাদের করতে হবে। বিরতি নিয়ে ফেরত আসি, দর্শক বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম। প্রিন্স ভাই, আপনার কাছে প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে আমরা যেটি দেখছি, আসিফ খানকে একটু প্রশ্নটা করে আসি, তারপর প্রিন্স ভাইয়ের কাছে আসবো, যে যেহেতু বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আইনমন্ত্রী বলছেন, যদি অন্তর্বর্তী সরকার আসলে জাতির সাথে প্রতারণা করে থাকে, তাহলে দায় এখন কে নেবেন? উপদেষ্টারা নেবেন? হ্যাঁ, উপদেষ্টারা নেবেন না, সেটা তো হচ্ছে কি, সেটার উত্তর মানে যারা দাবি করছেন যে এটা প্রতারণার ইস্যু, তাহলে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে মানে যদি সেটা বলা হয়, এটা এখন পর্যন্ত আমি ঠিক নিশ্চিত না এটাই সরকারের বক্তব্য কিনা। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে পুরো জিনিসটাকেই, কারণ যেটা আমি বললাম যে প্রতারণা, আপনি যদি এটাকে বলতে চান, তাহলে এট দ্য এন্ড অফ দ্য ডে সেটা তো হচ্ছে গিয়ে আপনি যখন এই আদেশটা করা হয়, ইস্যু করা হয়, বা 27 তারিখে যখন দেখুন, আপনার যদি মনে থাকে জুলাই সনদের যে ডিসকাশন, প্রিন্স ভাইরাও তো ছিলেন,
ইনিশিয়ালি কিন্তু ডিসকাশনটা শেষ হয়ে যাওয়ার পরে পলিটিক্যাল পার্টিগুলোই কনসেনসাস কমিশনকে রিকোয়েস্ট করেছিল যে আপনারা আমাদেরকে একটা পাথ হয়ে দেখান। এই ডিসিশনটা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর থেকেই চাওয়া হয়েছে হচ্ছে কনসেনসাস কমিশনের কাছ থেকে। সো যদি এটাকে প্রতারণা বলা হয় তাহলে সেই প্রতারণার দরজা খুলে দেওয়ার কাজ তো ওইখানকে যারা ছিলেন তারা সবাই মিলেই করেছেন। কারণ আমরা একমত হতে পারছি না, আপনারা আমাদের বলেন, এই যে রিকোয়েস্টটা তো পলিটিক্যাল পার্টিগুলোরই থেকেই এসেছে কনসেনসাস কমিশনের কাছে। প্রিন্স ভাই, আপনি যখন জনসভায় বক্তব্য দেন তখন তো একরকম, কিন্তু যখন আপনি সংসদে কথা বলছেন তখন তো সেটিকে আসলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। না, সংসদে যেটা বলবে আমরা ধরেই নেব, এটাই তো তাদের মূল বক্তব্য, এখান থেকে এদিক ওদিক করার কোনো কারণ নেই এটা মনে করি। আমি এই ব্যাপারে 2-3টা মন্তব্য করতে পারি আপনি যদি সময় দেন। আমার প্রথম বক্তব্য হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে অনেক কোশ্চেন আছে। তারা মব দমন করে নাই, মবের উস্কানি দিছে, তারা উগ্র দক্ষিণপন্থী সাম্প্রদায়িক শক্তিকে সুযোগ দিছে, তারা যাওয়ার আগে আমেরিকার সাথে একেবারে দাসত্বের দলিল করে গেছে, সেটা নিয়ে তো পার্লামেন্টে আলো দেখছি না। সেই ধরনের আলোচনা হলে সেটা হইতো। তবে আমার ধারণা থেকে আমি বলছি যে পয়েন্টটা হয়তো ওনারা বলতে চেয়েছিলেন, দেখেন সনদের নাম, ধরেন সনদ নাম দিয়ে আর অন্য যাই দিই, ওইখানে প্রথমে যে পয়েন্টগুলো ছিল সংবিধান সংস্কারের 47 পয়েন্ট আর অন্য মিলাই 84, তাতে কিন্তু লিখলে যেমন ধরেন অনেক পয়েন্টে আছে যে সিপিবি সহ অন্যদের ঘোরতর অধিমত, বিএনপির নোট অফ ডিসেন্ট। আমার ধারণা হয়তো ওনারা যদি এটা বলে থাকেন তাহলে এটা কারেক্টলি বলছেন। যখন এইটা অধ্যাদেশের জায়গায় নিয়ে আসা হয়েছে তখন কিন্তু এই জায়গাগুলো বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে সনদের ওই পার্টটা যথাযথভাবে রাখেনি আদেশের জায়গায়, সুতরাং সেইটা একটা ব্যত্যয়। আরেকটা ব্যত্যয় হচ্ছে যেটা আমি পরিষ্কার করে বলেছি, ওই আগেই বলেছি, নতুন করে আমরা আমাদের দিক থেকে বলছি, নট দ্যাট ভূমিকার নামে যেটা লেখা হয়েছে এবং বাস্তবায়নে যেটা লেখা হয়েছে এটা কিন্তু কোনো বিস্তারিত আলোচনা হয়নি এবং এই ব্যাপারে কোনো ঐক্যমত্যও ছিল না। কিন্তু ওই ব্যাপারে কোনো সুযোগও নাই। ভূমিকা যা দিয়েছেন আপনি মনে হচ্ছে সবাই একমত, বাস্তবায়নে যেন সব একমত। ওইটা বাদে যতটুকুতে দ্বিমত, নোট অফ ডিসেন্ট সহ যদি দিত তাহলে আজকে এটা বিএনপি এটা বলতে পারতো না। শুধু বিএনপি যে কথাটা বলেছে আপনি শব্দ নিয়ে আপত্তি করতে পারেন, কিন্তু ওই পয়েন্টগুলো কারেক্টলি বলেছে বলে আমি মনে করি। কিন্তু আবার আমি রিপিট করছি, এইটা বলা মানে আমি এই খালি 30 সেকেন্ডে এইটুক যুক্ত করি, এখানে শাহিন ভাই যেটা বলেছেন, দেখেন আমরা কতকগুলো বিষয় তো একমত হয়েছি, সেইটা অবশ্যই যাতে হয় তার জন্য আমরাও লড়াই অব্যাহত রাখবো। সেটা হচ্ছে যে আমাদের কতকগুলো গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে গেলে কতকগুলো প্রতিষ্ঠান কিন্তু আমাদের গড়ে তুলতে হবে। এখানে দলীয়করণ করা চলবে না। আমাদের এইটা হলেই সব দুর্নীতি উচ্ছেদ হয়ে যাবে আমি তা মনে করছি না, কারণ এটা নির্ভর করে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার উপরে আছি সেটা একটা। কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান যদি আবার সেই দলীয়করণ আবর্তে চলে আসে, আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে, মানবাধিকারের নিশ্চয়তা সহ অনেক জায়গাগুলো, সেই জায়গা থেকে যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেইখান থেকে যাতে এই সরকার পিছপা না হতে পারে আমি মনে করি আমাদের সবার কণ্ঠ জারি রাখা দরকার। আচ্ছা প্রিন্স ভাই এবং আসিফ সাহান, আমরা ফিরে আসবো আলাপে। আমরা তো সংসদ নিয়ে আলাপ করলাম, মানে সংসদের বাইরে সরকারের কার্যক্রম, জ্বালানি ইস্যু টিস্যু, এই বিষয়টি আলাপ করে একটা বিরতির পর ফিরে আসি। দর্শক, বিরতির পর আবার ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশ্যে। প্রিন্স ভাই, আমরা সংসদের ভেতর আলাপ করছিলাম, সরকারের কার্যক্রম নিয়ে একটু আলাপ করি আমরা। কেমন চলছে সরকারের কার্যক্রম? খাল খনন, কৃষক কার্ড, পয়লা বৈশাখে দেওয়া হবে, এক ধরনের আলাপ আছে, কিন্তু কৃষক যে তার কৃষি যন্ত্র চালানোর জন্য ডিজেল পাচ্ছে না সেই বিষয়ে কোনো আলাপ কিন্তু আমরা দেখছি না। মানে ট্রলারগুলো যে নদীতে সাগরে যাচ্ছে না মাছ ধরার জন্য, সেই আলাপটা কোথায়? আপনি ঠিকই বলেছেন। আমি ওই যে মাঝে একটু বললাম যে এই মুহূর্তে যে জরুরি কাজ যেটা, কারণ ধরেন আমরা যত কথাই বলি, যদি আমার কৃষিটা ধ্বংস হয়ে যায়, ধরেন আমাদের একটা বড় বিউটি কি আছে, সেটা হচ্ছে যে আমাদের যদি কৃষিটা ঠিক রাখতে পারি অন্ততপক্ষে মানুষ তারা খেয়ে থাকতে পারবে। আমি অন্য হয়তো প্রসাধনই পাবো না, কিন্তু আমার খাওয়ার অসুবিধা হবে না। এবং এটা একটু মনে রাখেন, আপনি এই যে 11-এর সময় যদি আমি তথ্য ভুল না করি, আমাদের এই যে যখন চালের সংকট হয়েছিল আমরা কিন্তু টাকা নিয়েও কোথাও কিনতে পারি নাই। পেঁয়াজের একবার সংকট হলে বড় বড় পেঁয়াজ তুরস্ক থেকে প্লেনে করে নিয়ে আসতে হলো, কিন্তু পরে দেখেন ওই সংকট আমাদের সক্ষমতা তৈরি করে ফেলছে। এখন কিন্তু পেঁয়াজ নিয়ে, রসুন নিয়ে, আলু নিয়ে বরঞ্চ কৃষকরা দাম পাচ্ছে না। তাহলে এখন এই আলোচনাটাই জরুরি। এই আলোচনা এখন তারা গেল না এবং এইটা একটা খুব ক্ষতিকর কাজ করছে বলে আমি গভর্নমেন্টের সমালোচনা করি এবং মনে করি এইটা খুবই একটা অন্যায় কাজ হচ্ছে, এটা করা দরকার। আরেকটা কথা আমি খালি বলেই, এই যে পয়েন্ট যে সরকার যে কথা বলছে আমি ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষি কার্ড দেবো, মুক্তমুখ, আমি একটা উদাহরণ দিয়ে খালি বলি। ধরেন আমি এটাকে নিশ্চয়ই ভালো কাজ মনে করি যে 12 লক্ষ কৃষকের 10,000 টাকার উপরে যেটা মওকুফ করেছে, কিন্তু ভাই এই কৃষক মওকুফ করলেন কেন? করলেন তার দেওয়ার সক্ষমতা নেই। তাহলে আগামীবার তাকে, সে তো আবার ঋণ নিতে হবে, তার ঋণ নিল, যদি তার যে উৎপাদিত জিনিসের উৎপাদন খরচ বেড়ে যায় এবং দাম না পায়,
আবার তো সে ঋণ খেলাপি হবে। তাইলে এইটাকে যদি সাস্টেনেবল করতে চান তাহলে তাকে তো যথাযথভাবে আপনাকে উৎপাদন খরচ যাতে কমে তার জন্য সার, বীজ, ডিজেল, পানি, কীটনাশক এগুলো তো দিতে হবে এবং একই সাথে তাকে ভালো দাম যাতে পায় দেখতে হবে। আপনি দেখেন, এটা তো আমি নৈরাজ্য বলবো, আমি কম দামে আলু, পেঁয়াজ, রসুন খাচ্ছি, এটা কি কোনো সুখবর? না, হতেই পারে না। কারণ আগামী আপনি বছরে তো দেখেন, সংকটটা তৈরি না, হবে। কৃষক তো তার দাম পাচ্ছে না, কৃষক ধরেন করবে না, তার অন্য যে জায়গা যার টাকা আছে সে ওইটা দিয়ে পোষাইতে পারে, আর কৃষক কিন্তু এটা পোষাবে তার জমি বেচে, জমি বিক্রি বা বন্ধকি জমি আনতে পারবে না, তাহলে সে আলটিমেটলি ভূমির না হোক ওই ধারায় যাবে, তা আগামীবার করবে না। তাহলে আপনাকে তো এই সংকট মোকাবেলায় মূল ভূমিকা পালন করতে হবে, সেই জায়গায় কোনো আলোচনা কোনো দেখছেন। আরেকটা কথা বলি, শেষ করি। দেখেন, এই সরকারই বলেছিল তারা নাকি কর্মসংস্থানের কাজ করবে। ইউনূস সাহেব তো জিরো দারিদ্রকে উনি দারিদ্র বাড়াই দিয়ে গেছে, ওই পুঁজিবাদী অর্থনীতি হয়। এই সরকারের কোনো কাজের আলামত কি আমরা এখনো দেখতে পাচ্ছি? আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। বরঞ্চ আলোচনায় সেই জায়গায় দ্রুত যাওয়া দরকার, কারণ যুদ্ধ অবস্থায়, কারণ দুনিয়াটাই একটা সংকটের মধ্যে আছে। আমি ইচ্ছা করলে অনেক কিছু কিন্তু নিজেই সমাধান করতে পারবো না, কিন্তু এখনই যদি স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী প্ল্যান না করি, বাজেট সামনে আছে, সেই জায়গাটা দেখতে হবে। আরেকটা জিনিস জরুরি এটার সাথে আছে, যে মধ্যপ্রাচ্য আমরা কিন্তু তেল এটি নিয়ে আলোচনা করতেছি, কিন্তু ওইখানে যে কর্মহানি ঘটতেছে আমাদের শ্রমজীবী ভাইদের, যে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেলে শুধু রেমিটেন্স বন্ধ হবে না, তারা যদি কর্মহানি হয়ে যায়, এই লোকগুলো ফিরে আসবে, তাদের তখন ফিরে আসলে কি কি হবে? ওই দেশে তারা থাকতে পারবে কিনা? এই জন্য বিশেষ ভূমিকা নিয়ে এই আলোচনাগুলো এখন খুবই জরুরি। আমি একটু আসিফ খানের কাছে যাই। প্রিন্স ভাই, সেটা হচ্ছে যে আসিফ খান, আমরা দেখলাম যে যখন সংকট শুরু হলো, মজুদদারি দেখলাম যে কালোবাজারি, জ্বালানি তেলের শুরু হয়ে গেছে। মানে যে কোনো সংকটের মুহূর্তে আমাদের দেশে এগুলো শুরু হয়, মজুদদারি, কালোবাজারি শুরু হয়, বেশি দামে বিক্রি করার প্রবণতা, অটো সিন্ডিকেট হয়ে যায়। সিন্ডিকেট থেকে বেরিয়ে আসার জন্য সরকারকে কি পরামর্শ দিবেন এই মুহূর্তে? দেখুন, মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে পরামর্শ দেওয়াটা চাইতে আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে একটা খুব পলিটিক্যাল একটা বড় ধরনের বিপদের মধ্যে আমরা আছি। এই অর্থে এটা যে শুধুমাত্র সরকার যে কোনো এক জিনিসপত্র ম্যানেজ করতে বা ইসে করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে বা দিতে পারে এরকম একটা জায়গায় শুধু সেইটা না। দেখেন, সরকারের পক্ষে অনেক সময়ই মিসম্যানেজমেন্ট করা এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। আপনার দুটো জিনিস লাগবে। আপনার হচ্ছে গিয়ে একটা সিভিল সোসাইটি লাগবে যে গভর্নমেন্টের এই কাজগুলোকে খুব মনিটর করবে, সেইটা নিয়ে হচ্ছে গিয়ে প্রশ্ন তুলবে, আমরা সেটা দেখছি না। এবং দুই, যেটা হচ্ছে আরও বড় দুর্ভাগ্য আমাদের, উই নিড আ ভেরি গুড অপোজিশন। আমরা আনফর্চুনেটলি এমন একটা অপোজিশন পার্টি পেয়েছি, মেইন অপোজিশন পার্টি এমন একটা পেয়েছি, যে অপোজিশন পার্টির আমাদের হচ্ছে গিয়ে এমপি যারা আছেন, তারা এখনও ওয়াচ করতে যে হচ্ছে গিয়ে মানে ধর্মীয় জিনিসপত্র নিয়ে কথা বলতে যতটা না আগ্রহী এবং মানে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোতে যতটা না আগ্রহী, এই ক্রাইসিসগুলো নিয়ে কথা বলতে তাদের কোনো আগ্রহ নেই। আজকেও দেখলাম ভয়াবহ মিসোজিনিস্ট একটা বক্তব্য। আমাদের দুর্ভাগ্য যে উনি মানুষজন ভোট দিয়েছেন, উনি নির্বাচিত সদস্য, বাট এটা আমি দুর্ভাগ্য ছাড়া আর কিছু মনে করি না যে আমাদের আলোচনার লেভেল বা আমাদের সংসদ সদস্যদের ইস্যুদের লেভেলটা এত কিছুর পরেও ওই জায়গাটায় আছে। এবং আপনি যখন হচ্ছে গিয়ে প্রধান বিরোধী দলের সংসদ সদস্যদের আপনি সংসদের কার্যক্রম দেখেন এবং সংসদের বাইরে একদম আটার সাইলেন্স দেখেন এই পুরো জিনিসটাতে, তাহলে সরকারকে প্রেশারাইজটা করবে কে, মনিটরটা করবে কে? আমি ওই ক্রাইসিসটা বরং আরো আমরা আবার শুনছি যে শ্যাডো ক্যাবিনেটের কথা, যেটা দিয়ে তারা প্রেশারাইজ করতে। আমি তো হচ্ছে গিয়ে তাহলে আরো ভয় পাচ্ছি যে সেই শ্যাডো ক্যাবিনেটে যদি হচ্ছে গিয়ে প্রত্যেক মানুষের এরকম ধর্মবিশেষ এবং ধর্মীয় পরিচিতি মানে বিচার করা শুরু হয় তার বক্তব্য বা ইসের ব্যাপারে, কারণ ওনারা করতে চান, ওনাদের যেটা হচ্ছে কি একটা বিশাল আইডিয়া ওনারা জেনারেট করতে খুব পছন্দ করেন। এটা এর আগেও আমি দেখেছি, আপনি লোয়ার হাউসে পিআরের আইডিয়া তারা থ্রো করতেন, কিন্তু আপনি যখনই ওনাদেরকে স্পেসিফিক জিজ্ঞেস করবেন যে আপনি লোয়ার হাউসে কোন ধরনের পিআরটা চান, তখনই দেখবেন ওনারা আর কোনো উত্তর নেই। শ্যাডো ক্যাবিনেট আমরা করতে চাই, কিভাবে করবেন, আপনারা কি স্ট্যান্ডিং কমিটিগুলোতে কী রোল থাকবেন, আপনি স্পেসিফিক কোয়েশ্চেনে যান তখন আর কোনো উত্তর পাবেন না। দ্যাট ইজ দ্য মোস্ট আনফর্চুনেট থিং। এবং এইটা আমার কাছে হচ্ছে কি আরও বেশি শঙ্কার জন্ম দেয় যে ভবিষ্যতে সরকার যখন ভুল করা শুরু করবে, এবং যার কিছু সে আমি দেখছি, হোয়াট ইজ দ্য পলিটিক্যাল পার্টি যে হচ্ছে গিয়ে গভর্নমেন্টকে কাঠগড়ায় দাঁড় করাবে, গভর্নমেন্টের কাছে অ্যাকাউন্টেবিলিটির ইস্যুগুলো যাবে, মোবিলাইজেশনে যাবে, এই কাজটা করার মতো পার্টিটা কোথায়? আমি তো সেটা দেখছি না। এইটা আমার কাছে সবচেয়ে বড় ক্রাইসিস। আমি এইভাবেই বুঝি। দেখেন, যেহেতু এখন আলোচনার মধ্যে অনিল ইলেভেন তত্ত্বাবধায়ক সরকার, এটাও তো চলে আসছে একটা বিরাজনীতিকরণের ধারা এবং আমাদের দেশের উপরে আধিপত্য বিস্তারের এই জায়গাটা শেষ হয়ে গেছে বলে আমার কাছে মনে হয় না। তো সেই জায়গায় রাজনীতি,
রাজনৈতিক দল তাদেরকে কোশ্চেন করার জায়গাটাও আছে। তো সেই জায়গায় উনি কারেক্টলি বলেছেন, সরকারি দল এবং বিরোধী দল সংসদে যদি এই ধরনের দায়িত্বশীল আচরণ দেখতে পারতাম তাহলে হতো, কিন্তু এটা দেখছি না। আমার কাছে মনে হয় হ্যাঁ, নিঃসন্দেহে সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজপথে আজকে একটা বিকল্প শক্তি সমাবেশ করেই জনগণের স্বার্থ সংরক্ষণ এবং যেটা ঐক্যের আলোচনায় যেটা আমরা শতভাগ একমত হয়েছি ওই ধারায় আগানো এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জায়গায় যাওয়া দরকার বলে আমি মনে করি। দুজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আলাপ হবে সামনে। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।